তরুণ জীবনানন্দ যখন ভিড়ে দাঁড়িয়ে নজরুলের ওজস্বী কণ্ঠ শুনতেন, তখন হয়তো তিনি নিজেও জানতেন না তার অবচেতন মনে নজরুলের শব্দ রাশি বাসা বাঁধছে। জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক পড়লে বোঝা যায় তিনি কতটা নজরুল জ্বরে আক্রান্ত ছিলেন। নজরুলের সেই বিদ্রোহ, সাম্যবাদ, অসাম্প্রদায়িকতার সুর প্রতিধ্বনিত হয়েছিল জীবনানন্দের হিন্দু মুসলমান বা নবনবীনের লাগির মতো কবিতায়। 1899 সাল বাংলা সাহিত্যের ইতিহাসে এক অলৌকিক মাহেন্দ্রক্ষণ। সে বছর দুই ধূমকেতুর জন্ম হয়েছিল এই বঙ্গে। একজন ঝড়ের বেগে এসে শিকল ভাঙার গান গাইলেন, অন্যজন নির্জনতায় বসে বুনে চললেন কুয়াশা ঘেরা ধূসর পাণ্ডুলিপি। কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ। একজনের হাতে রণতুর্য, অন্যজনের চোখে রূপসী বাংলার ধানসিঁড়ি নদীর মায়া। আজ যখন তাদের 127তম জন্মবর্ষে দাঁড়িয়ে আমরা পিছন ফিরে তাকাই, তখন এক অদ্ভুত সমীকরণ চোখে পড়ে। নজরুলের উদ্দাম বিদ্রোহের ছায়ায় কিভাবে এক শান্ত মৌন কবির হাতেখড়ি হয়েছিল, আর সময়ের ব্যবধানে কিভাবে তাদের মূল্যায়ন বদলে গেল, তা বাংলা সাহিত্যের এক রোমাঞ্চকর অধ্যায়। শুরুটা হয়েছিল মুগ্ধতা দিয়ে। তরুণ জীবনানন্দ যখন ভিড়ে দাঁড়িয়ে নজরুলের ওজস্বী কণ্ঠ শুনতেন, তখন হয়তো তিনি নিজেও জানতেন না তার অবচেতন মনে নজরুলের শব্দ রাশি বাসা বাঁধছে। জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক পড়লে বোঝা যায় তিনি কতটা নজরুল জ্বরে আক্রান্ত ছিলেন। নজরুলের সেই বিদ্রোহ, সাম্যবাদ, অসাম্প্রদায়িকতার সুর প্রতিধ্বনিত হয়েছিল জীবনানন্দের হিন্দু মুসলমান বা নবনবীনের লাগির মতো কবিতায়। নজরুলের কান্ডারি হুঁশিয়ার যে সংখ্যায় ছাপা হয়, সেই একই সংখ্যায় জীবনানন্দের হিন্দু মুসলমান কবিতাটি প্রকাশিত হয়েছিল। নজরুল যখন লিখছেন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, জীবনানন্দ তখন সুর মেলাচ্ছেন, মুসলমানের হস্তে হিন্দু বেঁধেছে মিলন রাখি। এমনকি নজরুলের প্রিয় শব্দ ও ছন্দ জীবনানন্দ এমনভাবে গ্রহণ করেছিলেন যে সেই সময় তাকে নজরুলের ছায়ায় মনে হতো। কিন্তু এই দুই কবির ব্যক্তিগতা ছিল সম্পূর্ণ বিপরীত মেরুর। নজরুল ছিলেন পাবলিক ফিগার, জনগণের কবি, সভার মধ্যমণি। আর জীবনানন্দ ছিলেন নির্জনতম কবি, যিনি নিজেকে আড়ালে রাখতেই ভালোবাসতেন। এই বৈপরীত্য তাদের জিকাব্য দর্শনে স্পষ্ট। জীবনানন্দ নজরুলের সৃষ্টিকে চমৎকার বললেও মনোত্তীর্ণ বা মহৎ বলতে কুণ্ঠিত ছিলেন। তার মতে নজরুলের কবিতায় যে প্রচণ্ড আলোড়ন ছিল, তাতে মনন প্রতিভা ও অনুশীলিত সুস্থিরতার অভাব ছিল। জীবনানন্দ মনে করতেন নজরুলের কবিতা সাময়িক আবেগকে স্পর্শ করলেও মহাকবিতার গভীর প্রসাদ সেখানে কম। নজরুলের সেই রক্তচ্ছটা জীবনানন্দকে আবিষ্ট করলেও তার আধুনিক প্রাজ্ঞমন শেষ পর্যন্ত নজরুলের কবিতার অর্থ সারল্যকে ছাপিয়ে আরও গভীরে ডুব দিতে চেয়েছিল। আশ্চর্যের বিষয় হচ্ছে, জীবনানন্দ নজরুলকে নিয়ে একাধিক প্রবন্ধ লিখলেও নজরুল জীবনানন্দ সম্পর্কে অদ্ভুতভাবে নীরব ছিলেন। নজরুল যখন অসুস্থ হয়ে স্তব্ধ হয়ে যান, ততদিনে জীবনানন্দ তার ধূসর পাণ্ডুলিপি ও বনলতা সেন দিয়ে বাংলা কবিতার এক নতুন ঘরানা তৈরি করে ফেলেছেন। নজরুল কি জীবনানন্দের এই স্বকীয়তা বুঝতে পেরেছিলেন, নাকি তাদের জীবন দর্শনের দুস্তর ব্যবধানে ছিল এই নীরবতার কারণ? সম্প্রতি একটি নামী পত্রিকার প্রচ্ছদে জীবনানন্দকে নজরুলের উপরে স্থান দেওয়া নিয়েও যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তা আমাদের নতুন করে ভাবায়। নজরুল ও জীবনানন্দ, এই দুই মহিরুহকে একে অপরের নিচে বা উপরে বসানোর চেষ্টা করাটাই আসলে বাতুলতা। নজরুল যদি হন বাংলা কবিতার ভিত্তিপ্রস্তর, জীবনানন্দ হচ্ছেন সেই ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা এক গহীন অরণ্য। নজরুলের বিদ্রোহ ছাড়া যেমন বাঙালির মুক্তি আসেনি, জীবনানন্দের নির্জনতা ছাড়া তেমনি বাঙালির আত্মপরিচয় পূর্ণ হয়নি। নজরুল আমাদের শিখিয়েছেন কীভাবে হাতুড়ি চালাতে হয়, আর জীবনানন্দ শিখিয়েছেন কীভাবে ঝরা পালকের শব্দ শুনতে হয়। নজরুল আমাদের বাহিরকে বদলে দিয়েছেন, আর জীবনানন্দ আমাদের ভেতরকে। তাই 127 বছর পর দাঁড়িয়ে তাদের এই দ্বান্দ্বিক সম্পর্ককে কোনো তুলাদণ্ডে মাপা সম্ভব নয়। নজরুল জীবনানন্দের কাছে ছিলেন এক আলোর উৎস, যে আলোতে পথ চিনে নিয়ে জীবনানন্দ পরে নিজে এক অন্ধকার ও মায়াময় জগৎ তৈরি করেছিলেন। বাংলা সাহিত্যের এই দুই চিরকালীন সহযাত্রী, একই বৃন্তের দুই প্রান্ত, যারা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। নজরুলের আগুন আর জীবনানন্দের নদী, এই দুই মিলেই তো গড়ে উঠেছে বাঙালির আধুনিক সংবেদনশীলতা। দিন শেষে নজরুলের সেই ভোর, জীবনানন্দের অন্ধকার মিলেমিশে একাকার হয়ে যায় আমাদের অস্তিত্বের গভীরতম কোণে।